তো গত ক্লাস পর্যন্ত আমরা যতটুকু পড়েছিলাম সেটা ছিল নিউটনিয়ান মেকানিক্স জড়তার ভ্রামক পর্যন্ত। আমরা জড়তার ভ্রামক রিলেটেড দুটো উপপাদ্য পড়েছিলাম এবং ওই দুটো উপপাদ্যের অ্যাপ্লিকেশন দেখেছিলাম দুটো সূত্র প্রমাণের মাধ্যমে। ওকে, তো এবং আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম যে একটা সিলিন্ডার যখন তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন তার জড়তার ভ্রামক কি হবে, ওটার প্রমাণ তোমরা নিজেরা পড়ার জন্য তোমাদের এটা হোমওয়ার্ক ছিল। তোমরা পড়ছো কিনা আমি আসলে জানি না, তো যদি পড়ে থাকো তাহলে আমাকে জানাবো যে বুঝছো কিনা। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব। টপিকটার নাম হচ্ছে ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন। ওকে, তো টপিকের নাম হচ্ছে রোটেশনাল মোশন। এই হচ্ছে কাহিনী রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন মানে বুঝে যাও, নর্মালি যেটা হয় সেটা হচ্ছে রোটেশনাল মোশন বলতে সবসময় যে তোমার বৃত্তাকার গতি হওয়া লাগবে এমন কোনো কথা নাই। পরাবৃত্তাকার গতিও কিন্তু রোটেশনাল মোশনের ভিতরে পড়ে। পরাবৃত্তাকার গতি বলো, উপবৃত্তাকার গতি বলো, যে কোনো গতির মধ্যে যদি একটা অ্যাঙ্গেল চলে আসে, সে যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে সে চলাফেরা শুরু করে, বা তার গতির মধ্যে যদি কার্ভ যদি থাকে সেটা হচ্ছে ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশনের মধ্যে ঢুকে যায়। ঘূর্ণন গতি হলেই তাকে একদম পারফেক্ট একটা বৃত্তাকার গতি হতে হবে এরকম কোনো কথা নেই। কিন্তু আমাদের সিলেবাসে রোটেশনাল মোশনের মধ্যে শুধুমাত্র সার্কুলার মোশন নিয়ে কথাবার্তা আছে। সো আমরা শুধুমাত্র সার্কুলার মোশন পর্যন্ত থাকবো, আমরা সার্কুলারের বাইরে কথা বলবো না। অ্যাডভান্স কেস যখন আসবে তখন আমরা সার্কুলার মোশনের বাইরে গিয়ে কথা বলবো। বাট ইন জেনারেল আমরা যে সূত্রগুলো পড়বো, যে প্রবলেমগুলো নর্মালি আমরা সলভ করবো, সেগুলো সবই বৃত্তাকার গতিই থাকবে। ওগুলাতে বৃত্তের বাইরে কোনো কার্ভ থাকবে না। এটাকে থেকে ক্লিয়ার করে রাখলাম। আচ্ছা, এটাও ক্লিয়ার করে রাখলাম যে শুধু বৃত্তাকারই হতে হবে, রোটেশনাল হতে হলে এমন কোনো কথা নেই। দেখো এখানে কিন্তু রোটেশনাল বলছে, সার্কুলার কিন্তু বলি নাই। সার্কুলার এক জিনিস আর রোটেশনাল আরেক জিনিস। রোটেশন মানে তার মধ্যে একটা ঘূর্ণন আছে। এখন ঘূর্ণনটা বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে, অথবা অন্য একটা একটা কার্ভ হতেই পারে। যে কোনো একটা কার্ভ হলেই ওইটাকে আমি রোটেশন বলতে পারি। এই যে সে এখান থেকে এখানে আসলো, তার বেগের দিক চেঞ্জ হয়েছে, তো ডেফিনেটলি তো এটাকে রোটেশন বলতে পারো তুমি। আচ্ছা, দেখেন রোটেশনাল মোশনের মধ্যে যেহেতু আমরা সার্কুলার মোশন নিয়ে কথা বলবো, একদম বেসিক যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু অ্যাড্রেস করে ফেলি। বেসিক যে কথাগুলো আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে, একটা বস্তু যখন বৃত্তাকারে ঘুরে, মনে করো সে বৃত্তাকারে ঘুরে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো। আমি এ পয়েন্ট বললাম, মনে করো এটা, আমি এ পয়েন্ট বললাম এটাকে, আর বি পয়েন্ট বললাম এটাকে। সে বৃত্তাকার পথে এ থেকে বিতে আসলো। ওকে, সে বৃত্তাকার পথে এই যে এ থেকে বিতে আসলো, এইভাবে যে সে এ থেকে বিতে আসলো, সেক্ষেত্রে এই যে এবি চাপ একটা উৎপন্ন করলো, সে এই এবি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ যেটা, সেটাকে বললাম আমরা থিটা। তো এই যে সে কৌণিকভাবে থিটা পরিমাণ দূরে সরে গেল, ছিল এ পজিশনে চলে গেল বি পজিশনে, তো কৌণিকভাবে তার সরণ কতটুকু হলো? কৌণিকভাবে তার সরণ হচ্ছে থিটা পরিমাণ। ওকে, সো থিটা পরিমাণ যেহেতু তার সরণ হয়েছে, সো এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো কৌণিক সরণ। কৌণিক সরণ হচ্ছে তার থিটা। তো এখানে এই জিনিসটা আমরা মনে রাখবো যে ঘূর্ণন গতির ক্ষেত্রে কৌণিক যে সরণটা ঘটে, মানে যে কোণের পরিবর্তন ঘটে, তার আদি অবস্থান এবং শেষ অবস্থান, আমরা তো অবশ্যই কোনো একটা কোনো একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকি, তাই তো? সো ওই অক্ষে বা ওই সেন্টারে আদি অবস্থান এবং শেষ অবস্থান যে কোণ উৎপন্ন করে, সেই কোণটার নামই হচ্ছে কৌণিক সরণ অথবা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, সো আমরা এটাকে বললাম থিটা। এখানে হচ্ছে আমাদের কৌণিক সরণ, থিটা হচ্ছে আমাদের কৌণিক সরণ। ওকে, এবং এই ক্ষেত্রে সে যে এ থেকে বিতে গেল, সেক্ষেত্রে তার সময় লাগছে মনে করো টি পরিমাণ। তাহলে সে টি সময়ে এ থেকে বিতে চলে গেল, তাহলে তার সরণ হচ্ছে টি সময় থিটা পরিমাণ। তাহলে এখন যদি আমরা বেগের কনসেপ্টে চলে যাই, কৌণিক বেগ সমান কি হবে? কৌণিক বেগ সমান হবে থিটা ডিভাইডেড বাই টি। রৈখিক গতির ক্ষেত্রে ছিল যে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে আমরা বেগ বলে থাকি। এক্ষেত্রে সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হারকে আমরা কৌণিক বেগ বলবো। দিস ইজ কল্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর উপরে একটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অথবা কৌণিক সরণ। ওকে, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো ভালো মতো। আচ্ছা, এগুলো তো সবাই বুঝোই।
তাহলে এখান থেকে একটা ছোট সূত্র বলে দেওয়া যায় যে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। থিটা ইজ ইকুয়াল টু এখানে বলা যায় ওমেগা টি। তাহলে আমরা যে সার্কুলার মোশন নিয়ে কথা বলবো সেটার নাম বলা হয় ইউনিফর্ম সার্কুলার মোশন। এটার নাম হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম বলার কারণ হচ্ছে যে কোনো জায়গায় তার দ্রুতির মানটা সমান থাকে, যে কোনো জায়গায় তার দ্রুতির মানটা সমান থাকে। ঠিক আছে, যদি এইখানে মনে করি এটা অন্য একটা পয়েন্ট, এইখানে তার বেগের মান যা, এইখানটাতেও তার বেগের মান এক্স্যাক্টলি তা। যদি এখানে ভি হয়ে থাকে বেগের মান, এখানেও বেগের মান হবে ভি, এবং এখানেও বেগের মান হবে ভি। তাহলে খেয়াল করো, তার বেগের দিক চেঞ্জ হচ্ছে কিন্তু বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। সো একটা বস্তুর গতিকে আমি যদি পরিবর্তন করতে চাই, ডেফিনেটলি তার উপর আমার বল প্রয়োগ করা লাগবে। তাহলে খেয়াল করি এখানে একটা ইন্টারেস্টিং টাইপের বল কাজ করছে, যেখানে বেগের দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ বস্তুর গতির দিক পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু বস্তুটার দ্রুতির মান অথবা বেগের মান চেঞ্জ হচ্ছে না। সো এটা হচ্ছে একটা স্পেশাল ধরনের বল, যেটা কাজ করে কিভাবে এটা একটু অ্যানালাইসিস করলেই বোঝা যাবে। এমন কোন বল আছে যেটা একটা বস্তুর উপর কাজ করলে বস্তুর বেগের মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু বেগের দিক পরিবর্তন হয়ে যায়? এই ধরনের বলকে আমরা বলতে পারি এটা হচ্ছে এক ধরনের পারপেন্ডিকুলার ফোর্স, যেটা লম্বভাবে তার উপর কাজ করে। খেয়াল করবা ভালো করে, ওয়েট ফর এ ওয়াইল। খেয়াল করবা, ধরো একটা বস্তু, যারা আমার ইনক্রেডিবল বেঁচে ছিল তারা তো এই টপিকটা গত ক্লাস আলোচনা করেছিলাম আমরা হেলিক্যাল পাথ পড়ানোর সময়, কিন্তু শুধুমাত্র যারা ফার্স্ট পেপার পড়ছো তাদের জন্য তো এটা আবার দেখানো লাগবে। এই যে এটা হচ্ছে আমাদের বেগ, মনে করো ভি। মনে করে একটা এক্সাম্পল হিসেবে বললাম এখানে 10 মিটার পার সেকেন্ড বেগ কাজ করছে, তাই তো? এখন এর উপর একটা বল কাজ করলো এইদিকে, এইদিকে যদি একটা বল কাজ করে এর সাথে, তাহলে বল যেদিকে কাজ করে ডেফিনেটলি বুঝতেই পারছো ত্বরণটা ওই দিকেই কাজ করবে। বল যেদিকে কাজ করে ত্বরণটাও এক্স্যাক্টলি ওই দিকেই কাজ করে। তাহলে বল যদি বেগে, আচ্ছা আজান পড়বে, আমি একটু মিট করছি, আজান শেষ হলে আসতেছি। একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, 3 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর বস্তুর বেগের দিকের সাথে, 3 সেকেন্ড পর বস্তুর বেগের দিকের সাথে 90 ডিগ্রি কোণে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রযুক্ত হলো।
প্রযুক্ত হলো। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে 6 সেকেন্ড পর বস্তুর সরণ কত আদি অবস্থা থেকে? এই হচ্ছে কোয়েশ্চেনটা, এটা সলভ করো।6√13 6√13 না? আচ্ছা, আমরা চেক করে দেখবো কোনটা আসে অ্যান্সার। দেখি আমরা, খেয়াল করো এখানে বলছে যে 2 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তু যাচ্ছিল 3 সেকেন্ড পরে, মানে সে 3 সেকেন্ড পর্যন্ত শান্তির মতো 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এই হচ্ছে কথা। মনে করো এখান থেকে সে 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তার উপর কোনো বল কাজ করে নাই। ওকে, সো এই যে 2 মিটার পার সেকেন্ড বেগে সে চললো, কত সময় চলছে? 3 সেকেন্ড পর্যন্ত সে চলছে। 3 সেকেন্ড পরে তার অবস্থান কত দূরত্বে থাকবে বলো তো? সে যদি এ থেকে যাত্রা শুরু করে, মনে করো যে সাথে সাথেই সে 2 মিটার পার সেকেন্ড বেগ লাভ করলো, এতটা বেশি ত্বরণ ছিল যে সাথে সাথে সে 2 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে ফেলো, অথবা সে এখান থেকে যাত্রা শুরু করেছিল, যেখানে আমরা কথা বলা শুরু করলাম এই পয়েন্ট, সেই পয়েন্টে তার বেগটা ছিল 2 মিটার পার সেকেন্ড এবং এরপরে তার বেগটা সমবেগ ছিল। ওকে, তো সে 3 সেকেন্ড সমবেগে চলছে, তাহলে 3 দুগুণে 6 মিটার সেই দিকে ক্রস করবে। 6 মিটার সে ক্রস করার পরে 3 সেকেন্ড পরেই তো 6 মিটার ক্রস করার পরে তার বেগের দিকের সাথে 90 ডিগ্রি কোণে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার একটা ত্বরণ কাজ করে। ঠিক আছে, অর্থাৎ ত্বরণটা কাজ করে তার সাথে লম্বভাবে, এইভাবে ত্বরণটা কাজ করে। সো ত্বরণ যদি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, বস্তুটার উপর যদি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ কাজ করে, কত সময় পরে? 3 সেকেন্ড পরে। এই ত্বরণটা এখন কাজ করা শুরু করছে। বস্তুটা যখন 6 মিটার আসছে, মনে করো এ থেকে সে বিতে আসছে, তখন ত্বরণটা অ্যাপ্লাই হওয়া শুরু করছে। আচ্ছা, তো 6 সেকেন্ড পর, অর্থাৎ শুরু থেকে 6 সেকেন্ড পর, মানে পরবর্তী 3 সেকেন্ডের অবস্থাটা আমার বের করা লাগবে আরো, তাই তো? যেহেতু ত্বরণ এদিকে কাজ করতেছে, ডেফিনেটলি এই ত্বরণ বস্তুর বেগের কোনো পরিবর্তন ঘটাবে না। বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড এইদিকে ছিল, সেই দিকেই থাকবে, বেগের মানটা এদিকেই থাকবে কিন্তু। ওকে, মানে বেগের মানটা এক্স এক্সিস বরাবর সেমই থাকবে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। কিন্তু খেয়াল করো, যেহেতু ত্বরণ কাজ করতেছে তার উপর, ডেফিনেটলি তার বেগের ইটা পরিবর্তন হয়ে যাবে। এই দিকে তার উপর যে বেগটা কাজ করবে সেটা কিন্তু ডিফারেন্ট থাকবে এই দিকে। তো খেয়াল করো, ওয়াই এক্সিস বরাবর আমাদের বস্তুটার আদি বেগ কত ছিল? সব জায়গায়, যে এখানেও ওয়াই এক্সিস বরাবর বস্তুর বেগটা 0, এখানে ওয়াই এক্সিস বরাবর বস্তুর বেগটা 0, বি পয়েন্টে আসার পরেও বস্তুটার ওয়াই এক্সিস বরাবর বেগটা 0, কারণ বস্তুটা যাচ্ছিল এক্স এক্সিস বরাবর। তাহলে আমরা ওইভাবে চিন্তা করি, ওয়াই এক্সিস বরাবর একটা বস্তুর আদি বেগ 0 ছিল। এখন তার উপর কত ত্বরণ কাজ করতেছে? ওয়াই এক্সিস বরাবর 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
কত সময় পরে আমি তার অবস্থান জানতে চাচ্ছি? আরো 3 সেকেন্ড পরে, অর্থাৎ t সমান 3 সেকেন্ড পরে তার y অ্যাক্সিস বরাবর সরণ আমি জানতে চাচ্ছি, তাই তো? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো 3 সেকেন্ড পরের অবস্থানটা চিন্তা করো একটু এখন। তাহলে 3 সেকেন্ড পরে তার ব্যাকটা আমাদের লাগবে, তাই তো? 3 সেকেন্ডে পরে তার সরণটা আমি বের করে ফেলি, y অ্যাক্সিস বরাবর কতটুকু সরণ হবে তার। তাহলে y সমান হবে ut প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো? তাহলে u তো শূন্য আমাদের, বিকজ আদি বেগ তার শূন্য ছিল। ut প্লাস হাফ, এ কত আমাদের 4, সময় কত t স্কোয়ার মানে 9, 9 ডিভাইড বাই 2 মানে হচ্ছে আমাদের 4.5 ইন্টু 4 কত হয়? আচ্ছা 2 ইন্টু 9 18 হয়। ওকে, এই হচ্ছে কাহিনী। তাহলে 18 মিটার পার সেকেন্ড বেগ কাজ করতেছে কোন দিক বরাবর? এটা কাজ করতেছে তার ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ। তার এক্স অ্যাক্সিস বরাবর যা ছিল তাই, ওয়াই অ্যাক্সিস বরাবর তার বেগটা কত এখন হয়ে গেছে 18 মিটার পার সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো তাইলে ওয়েট ফর ওয়াই। ভাই ওটা তো ব্যাগ না, কোন? সরণ 18 মিটার হবে, আচ্ছা মিটার আচ্ছা, পার ওয়েট সেকেন্ড না। ওয়েট 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 আমি আমি এটা খেয়াল করি না, এটা মিটার পার সেকেন্ড না মিটার হবে, হ্যাঁ ঠিক আছে। এটা তো ওয়াই এক্সিস বরাবর তার 3 সেকেন্ড পরে সরণ হচ্ছে 18 মিটার, তাই তো? তো এই হচ্ছে মনে করো ওয়াই এক্সিস বরাবর তার অবস্থান এখানে। তো সে কি এখানে আসবে নাকি সে এখানে আসার কথা? খেয়াল করবা এট দ্য সেম টাইম সে কিন্তু এক্স এক্সিস বরাবর তার যে ব্যাগটা এই যে 2 মিটার পার সেকেন্ড, সেটার জন্য কিন্তু সে সামনে আগাচ্ছে। তো সেটার জন্য সে আরো কত দূর যাবে একটু বলো তো? সেটার জন্য কিন্তু সে আরো 3 সেকেন্ড, তো তাই 3 দুগুণ আরো 6 মিটার যাবে। তো এইদিকে যাবে সে 6 মিটার, আরো এদিকে যাবে সে আরো 6 মিটার, আর এইদিকে গেল কতটুকু সে? এইদিকে গেল 18 মিটার। ওকে, তাহলে এই অবস্থায় তার অবস্থান কোথায় হবে খেয়াল করো। এক্স এক্সিস বরাবর সে 6 মিটার গেছে, ওয়াই এক্সিস বরাবর সে 18 মিটার গেছে। তাহলে লব্ধি সরণ তার কতটুকু বলতো? বি পয়েন্ট থেকে লব্ধি সরণটা হবে ডেফিনেটলি এইভাবে কোনো একটা জায়গায়, তাই তো? ওইটা কি হবে? রুট ওভার 6 স্কোয়ার্ড প্লাস 18 স্কোয়ার্ড, এখান থেকে তুমি কিছু একটা পাবা। তো এই হচ্ছে তার অবস্থানটা। ওকে, এটা যদি তার অবস্থান হয়ে যায় তাহলে তোমার এখন কাজ হচ্ছে এই যে এ পয়েন্ট থেকে তার ওই বর্তমান অবস্থানের দূরত্বটা বের করে ফেলা। ওকে, এই হচ্ছে কাহিনীটা। অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো, এভাবে চিন্তা করা যায় যে তার ওভারঅল ওয়াই এক্সিস বরাবর সরণটা কতটুকু? 6 6 12 মিটার, আর এক্স এক্সিস বরাবর তার সরণটা কতটুকু? 18 মিটার। তো সেটা থেকে লব্ধি বের করতে পারো। তোমার যেভাবে ভালো লাগে কি সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা আমি কেন দেখালাম? এটা দেখাইছি এই জন্যই, কারণ যখন আমার ত্বরণটা কাজ করতেছে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা বস্তুর সাথে, তার এক্স এক্সিস বরাবর বেগের কিন্তু কোনো চেঞ্জ হয় না। এক্স এক্সিস বরাবর বেগের মান তার 2 মিটার পার সেকেন্ডই থাকবে। ওইটা দিয়েই কিন্তু আমি পরবর্তী 3 সেকেন্ড তাকে 6 মিটারে অতিক্রম করাইছি। কিন্তু চেঞ্জ হয়েছে কোন দিক বরাবর? ওয়াই এক্সিস বরাবর। একটু আগে সে শুধুমাত্র এক্স এক্সিস বরাবর ছিল, বাট এখন সে শুধুমাত্র এক্স এক্সিস বরাবর না, এখন সে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস মিলিয়ে যাচ্ছে, তাই তো? এক্স এক্সিস বরাবর যাচ্ছে, ওয়াই এক্সিস বরাবর যাচ্ছে। এখন তার মিক্সড একটা মুভমেন্ট চলে আসবে, যেটা হচ্ছে এই যে এই বরাবর। এটাই বোঝাচ্ছিলাম এতক্ষণ। না তো, সরণ তো স্কেলার কোয়ান্টিটি না, সরণ তো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ওকে, আচ্ছা, তো আমরা এখন আমাদের অ্যাঙ্গুলার মোশনে চলে যাই। অ্যাঙ্গুলার মোশনে যে জিনিসটা আমি লিখলাম যে ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি, ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি, এই যে জিনিসটা রৈখিক গতিতে আমরা কি লিখতাম? ভি সমান এস বাই টি। কিন্তু যখন যখন আমাদের গ্রাফটা একটু কার্ভি থাকতো, যখন আমার গ্রাফের মধ্যে কার্ভ চলে আসতো, তখন কিন্তু আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করতে হতো। তখন আমাদের গ্রাফটা হতো এরকম, ডিডিটি অফ এস। তো এখানে আমরা একই কাজ করতে পারি, ডিডিটি অফ থিটাও লিখতে পারি। যদি আমার ইনস্ট্যান্টেনিয়াস কৌণিক বেগ দরকার হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডিডিটি অফ থিটা। ক্ষুদ্র সময় ব্যবধানে কতটুকু কৌণিক ব্যবধান হলো, সেটা হচ্ছে আমাদের ওই মুহূর্তের কৌণিক বেগ। আচ্ছা, তো এক্ষেত্রে যে সূত্রগুলো আছে, কৌণিক বেগের ক্ষেত্রে যে সূত্রগুলো আমরা ফলো করব, সেই সূত্রগুলো কিন্তু এক্স্যাক্টলি রৈখিক গতির মতো, মানে একদম খাপে খাপ মিলে যায় এরকম সূত্র অলমোস্ট সবগুলোই। যেমন ধরো আমরা রৈখিক গতিতে পড়ছিলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমরা কৌণিক গতিতে পড়ব ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস, কি হলো, ওমেগা নট প্লাস আলফা টি। ওকে, এটা সরাই দিই। আচ্ছা,
এখানে আমরা পড়ছিলাম ভি স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার্ড প্লাস 2as। এখানে আমরা পড়বো ওমেগা স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার্ড প্লাস 2 ইন্টু আলফা ইন্টু থিটা। ওখানে স্মরণ প্রকাশ করতাম এস দিয়ে, এখানে স্মরণ প্রকাশ করছি থিটা দিয়ে। ওকে, তারপরে যদি আমাদের সূত্র একটা লিখি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার্ড, তো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার্ড। এখানে আমরা লিখবো থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার্ড। একটা সূত্র ছিল এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 টাইমস টি। এখানে হবে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড বাই 2 টাইমস টি। এই সূত্রগুলো কখন অ্যাপ্লিকেবল ছিল? যখন আমাদের ত্বরণটা সুষম ত্বরণ ছিল। এইখানেও সূত্রগুলো অ্যাপ্লাই হবে যখন আমাদের কৌণিক ত্বরণটা সুষম হবে। যখন কৌণিক ত্বরণটা সুষম হবে তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো, এই সেট সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এখানেও সেম কথা, সেম সেট সূত্র অ্যাপ্লাই করতে পারবো যদি আমাদের ত্বরণটা সুষম থাকে। ঠিক আছে? আচ্ছা, তো একটা ম্যাথ করে ফেলি আমরা, কৌণিক গতির নর্মাল একটা ম্যাথ। ধরো আমি তোমাদের বললাম একটা ফ্যান একটি ফ্যান 1800 রেভলিউশন পার মিনিটে ঘুরছে। একটি ফ্যান 1800 রেভলিউশন পার মিনিটে ঘুরছে। সুইচ অফ করার 30 সেকেন্ড পর সে থেমে যায়। ওকে, সুইচ অফ করার 30 সেকেন্ড পর সে থেমে যায়। কোশ্চেন হচ্ছে থেমে যাওয়ার আগে সে কতবার ঘুরবে? থেমে যাওয়ার আগে কতবার ঘুরবে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। করে ফেলো, সময় 1 মিনিট। এই 450 বার। 450 বার? আচ্ছা, ওকে, কিভাবে করছে একটু বলো। 450 দুইজনের বাই চান্স। 1800 কে 2 পাই দিয়ে গুণ করছি, পরে 60 দিয়ে ভাগ করে স্পিড বের করছি আর কি। ওকে, তারপরে? তারপরে ওটা হচ্ছে u প্লাস v বাই 2 ইনটু t তে বসাই দিছি। আচ্ছা, আমি সবাইকে একটু বুঝাই দিই কাহিনীটা কিরকম, যারা আজকে প্রথম দেখছো ম্যাথটা তাদের জন্য। যারা গতিবিদ্যা পড়ে আসছো তারা তো সলভ করার সময় এই প্রবলেম দেখে আসার কথা। আচ্ছা, তো খেয়াল করো, তার যে রেভলিউশন পার মিনিট এই জিনিসটার সাথে অনেকেই হয়তো পরিচিত না। রেভলিউশন মানে হচ্ছে এই যে REV, এটার মানে হচ্ছে রেভলিউশন। এই যে REVOLUTION, রেভলিউশন। এই রেভলিউশন মানে হচ্ছে ঘূর্ণন। ঠিক আছে? তোমাদের হার্ড ডিস্কে যে ডিস্কটা থাকে, যেটাকে আমরা হার্ড ড্রাইভ বলি, সেটাতে যে ডিস্কটা থাকে, ওই ডিস্কটার মধ্যে কিন্তু লেখা থাকে 3600 রেভলিউশন পার মিনিট, এরকম লেখা থাকে 3600, এরকম সামথিং নাম্বার লেখা থাকে যে প্রত্যেক মিনিটে সে 3600 বার ঘূর্ণন দেয়। তো আমাদের যে ফ্যানটা সেটা হচ্ছে 1800 রেভলিউশন পার মিনিট, অর্থাৎ প্রত্যেক মিনিটে সে 1800টা ঘূর্ণন দেয়। তো এটা কিন্তু আমাকে ডিরেক্টলি কৌণিক বেগ বলে দেয় নাই, আমাকে কৌণিক বেগ বের করার একটা মানে আগের স্টেপ বলে দিয়েছে আর কি। ডিরেক্টলি আমাকে কৌণিক বেগ বলে দেয় নাই, প্রশ্নে বলে দিবেও না।
তো রেভলিউশন পার মিনিট যেহেতু পার মিনিট বুঝছি, তাহলে খেয়াল করো একবার ঘূর্ণন, ওয়ান রেভলিউশন মানে কিন্তু একটা 2 পাই, একটা ঘূর্ণন মানে একটা 2 পাই। তো আমার যদি 2টা ঘূর্ণন হয় তাহলে 2টা 2 পাই, 4টা ঘূর্ণন হলে 4টা 2 পাই, তাহলে n সংখ্যক ঘূর্ণন হলে n সংখ্যক 2 পাই। তাহলে যেহেতু এখানে আমাদের ঘূর্ণন হচ্ছে 1800টা, তাহলে আমি কি বলবো 1800টা 2 পাই, তাহলে 1800 ইন্টু 2 পাই। ঠিক আছে, তো এটা তো হচ্ছে ঘূর্ণনের সংখ্যা। ওকে, তো এই জিনিসটাকে আমরা কি বলবো, থিটাকে তো আমরা কৌণিক সরণ বলে থাকি না, তাহলে এটা হচ্ছে আমাদের সেই কৌণিক সরণ। 1800 ইন্টু 2 পাই হচ্ছে তার কৌণিক সরণ। সরণকে আমরা কি দ্বারা ভাগ করব, সরণকে আমরা ভাগ করব সময় দিয়ে। ওকে, তো সময়টা কতটুকু আমাদের পার মিনিট, তো তাহলে এখানে 60 সেকেন্ডস দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখান থেকে কৌণিক বেগ, আদি কৌণিক বেগটা পেয়ে যাব, যেটা হচ্ছে এখানে আমি যদি এখানে ভাগ করি 60 দিয়ে যদি 1800কে ভাগ করি, তাহলে এখানে আমাদের 330 আসে 30, তাহলে এখানে আসবে 60 পাই। 60 পাই হচ্ছে কি আমাদের রেডিয়ান পার সেকেন্ড। খেয়াল করবা আমি কিন্তু উপরে রেডিয়ান পাচ্ছি এবং নিচে কিন্তু আমি সেকেন্ড পাচ্ছি, তো আনসার হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে। 60 পাই রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের কৌণিক বেগ। কৌণিক বেগ হচ্ছে, আদি কৌণিক বেগ হচ্ছে 60 রেডিয়ান পার সেকেন্ড। শেষ কৌণিক বেগ কত, শেষ কৌণিক বেগ হচ্ছে 0, যেহেতু বলছে যে 30 সেকেন্ড পরে ফ্যানটি থেমে যায়, তো থেমে যায় মানে তো কৌণিক বেগ 0, তাই তো। এখন কথা হচ্ছে আমাদের থেমে যাওয়ার আগে ফ্যানটি কতবার ঘুরবে। এখন এটাকে আমি তোমাদেরকে রিলেট করতে বলছি ওই প্রবলেমটার সাথে, যে একটা বাস 40 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, সে সামনে একটা বাচ্চাকে দেখে ব্রেক করলো, ব্রেক করার পরে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে সে থেমে গেল। ঠিক আছে, প্রশ্ন থাকে যে থামতে কত সময় লাগবে, অথবা এইভাবে বলতে পারে, এটার মধ্যে যদি বলে যে ব্রেক করার 3 সেকেন্ড পর সে থেমে গেল, প্রশ্ন থাকে থেমে যাওয়ার আগে সে কতটুকু দূরত্ব যাবে। আর ফ্যানের ক্ষেত্রে আমরা কি বলছি, থেমে যাওয়ার আগে সে কতবার ঘুরবে, সে তো সামনে আগাতে পারবে না, সে তো ঘুরতে থাকবে। সো ওইটার মতো করে চিন্তা করতে পারো। তো এই ক্ষেত্রে আমরা যা করতাম এই ক্ষেত্রে তাই করবো। দেখো থেমে যাওয়ার আগে সে কতবার ঘুরবে, কতবার ঘোরার আগে চিন্তা করি যে কতবার ঘোরা মানে কি আসলে কৌণিক সরণ, মানে কৌণিক সরণ হলেই তো সে ঘুরে, তাই তো। তো থেমে যাওয়ার আগে তার কৌণিক সরণটা কত হবে সেটাকে আমরা বের করে ফেলি। থিটা ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, মনে আছে আশা করি, ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড বাই 2 টাইমস টি। তো ওমেগা নট তো আমরা বের করলাম মাত্র, এটা কত 60 পাই, ওমেগা কত 0 ডিভাইডেড বাই 2 টাইমস টি কত, এই যে 30 সেকেন্ড, তাহলে 30। ওকে, 30 সেকেন্ড। আচ্ছা, সেকেন্ড মেকে না লিখি, তাহলে এখানে আনসারটা কি আসবে খেয়াল করো, 60 পাই ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখানে আছে 30 পাই। ঠিক আছে, 30 পাই ইন্টু 30 কত হবে 900 পাই। খেয়াল করবা আনসারটা কিন্তু রেডিয়ানে আসছে, কৌণিক সরণ আসছে এখানে আনসারটা তোমার, থিটা সমান 900 পাই রেডিয়ান। কৌণিক সরণটা কিন্তু তোমার কাছে চায় নাই, তোমার কাছে চাইছে যে কতবার ঘুরবে। তাহলে খেয়াল করো একটা জিনিস, এখন রিভার্স চিন্তা করো, যে 2 পাই রেডিয়ানকে যদি আমরা বলি একবার ঘূর্ণন, 2 পাই রেডিয়ানকে যদি আমরা বলি একবার ঘূর্ণন, তাহলে 1 রেডিয়ানকে আমরা কি বলবো 1/2 পাই পার ঘূর্ণন। তাহলে 900 পাইকে আমরা কি বলবো 900 ডিভাইডেড বাই 2 পাই বার ঘূর্ণন। তাহলে যেটাই আনসার আসুক, কৌণিক সরণ যেটাই আসুক, সেটাকে যদি তুমি 2 পাই দিয়ে ভাগ করে দাও, তুমি কতবার ঘূর্ণন সেটা পেয়ে যাবা। তো 900কে পাইকে আমরা 2 পাই দ্বারা ভাগ করে দিলাম, আনসার কি আসবে, পাই পাই কাটো, তাহলে আনসার আসবে 450 বার। আশা করি সবাই বুঝতে পারছো যে এখানে আসলে কিভাবে কাজটা করতে হয়। ওকে, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, আরেকভাবে চিন্তা করা যায়, আমার জিনিসটা খেয়াল করো, আমি এখান থেকে 60 পাই বের করছি, তাই না। একটা জিনিস খেয়াল করবা, আমার এখানে ওমেগা নট 60 পাই আসছিল। ওকে, তারপরে সেটাকে 60 পাই কিভাবে আসছে, আমার ওই যে রেভলিউশন পার মিনিটকে আমি ট্রান্সফার করে 60 পাই রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে আসছি, তাই তো। আবার থিটা বের করছি কিভাবে, আমাদের ওই রেডিয়ানে আসছে, আবার সেটাকে আমি ঘূর্ণনে নিয়ে আসছি। তাহলে খেয়াল করো আমি রেভলিউশন থেকে আগে রেডিয়ান পার সেকেন্ডে আসছি, রেডিয়ানে আসছি, আবার রেডিয়ান থেকে কিন্তু আবার ঘুরে ফিরে আবার রেভলিউশনে যাচ্ছি, তাই তো। সো আমরা রেভলিউশন থেকে রেভলিউশনে ভাইয়া যাওয়ার, আমি আরেক রকম করছি। তো সেটাই আমি বলতেছি, আমরা কি রেভলিউশন থেকে ডিরেক্ট রেভলিউশনে যেতে পারি না। দেখো তার আদি আদি ঘূর্ণনের হিসাবটা হচ্ছে 1800 রেভলিউশন পার মিনিট, তাই তো। আমি যদি এখানে বলি আদিটা হচ্ছে 1800 প্লাস শেষটা কত, শেষে তো সে ঘুরতেছে না, ডিভাইড বাই 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টাইম 30 সেকেন্ড না, যেহেতু আমার এখানে মিনিট আছে, আমি আমার 30 সেকেন্ডকে মিনিটে কনভার্ট করে নিই, তাহলে 30 ডিভাইডেড বাই 60 মিনিটে চলে আসলো হিসাবটা। ওকে, তাহলে এখন দেখো কি হয়, 1800 ডিভাইডেড বাই 2 সমান কত হয় বলো তো 900, তাই তো। এখানে তো 900 আর এখানে কত হাফ,
900 ইন্টু হাফ সময় কথা 450। তো তোমরা ইজিলি এইভাবে করে ফেলতে পারো। মারিয়া, তুমি কি এইভাবে করছো? জি ভাইয়া। আমি এইভাবেই করব। আগে মেইন ভাবে বুঝালাম, মেইন ঘটনার সাথে, পরে এটা বুঝালাম আর কি, যে আসলে কিন্তু দেখো ঘুরে ফিরে আমি রেভলিউশন থেকে রেডিয়ানে আসছি, পরে সামহাও রেডিয়ান থেকে আবার আমাদের রেভলিউশনে যাওয়া লাগছে। তো এত কাজে তো দরকার নাই, আমি তো রেভলিউশন থেকে রেভলিউশনে চলে যেতে পারি। যেহেতু চাচ্ছে, প্রশ্নে বলছে রেভলিউশনের হিসাব, আনসার চাচ্ছে রেভলিউশনে, তাহলে আমি মাঝখানে কেন রেডিয়ানে যাব, এটা হচ্ছে কথা। তো আমরা এইভাবে ইজিলি করে ফেলতে পারি ম্যাথটা। ঠিক আছে, এই যে শেষ এখানে। আদি রেভলিউশন হচ্ছে 1800, শেষটা হচ্ছে 0 ডিভাইড বাই 2 ইন্টু টাইমটা, যেহেতু এখানে রেভলিউশন পার মিনিট বলছে, এই জন্য আমরা এই 30 সেকেন্ডকেও মিনিটে নিয়ে গেলাম। এটা সুন্দর মতো আনসার 450 চলে আসছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছি এই অংশটা। ওকে, আরেকটা কনসেপ্ট যেটা আমাদের লাগবে অনেক বেশি, যেটা আমরা অলরেডি ইউজ করছি, টর্ক নামে একটা কনসেপ্ট ছিল আমাদের। সেই কনসেপ্টটা বলের সাথে মিলে যায়, যে এফ ইজ ইকুয়াল টু আমাদের কি ছিল, এম এ। যখন আমরা টাউ নিয়ে কথা বলি, ওই টর্কটা যেটা হচ্ছে একটা বস্তুকে গতিশীল করে বা করতে চাই, সেটা হচ্ছে আমাদের বল ছিল। আর টাউ হচ্ছে যে মানে এন্টিটি একটা বস্তুকে ঘূর্ণনশীল করে বা করতে চাই, অথবা একটা ঘূর্ণনশীল বস্তুকে আটকে দিতে চাই, সেই রকম এন্টিটিকে আমরা বলবো টর্ক। ঠিক আছে, টর্কটা আমরা প্রকাশ করি টাউ দ্বারা। এই সিম্বলটা হচ্ছে টাউ। টাউ সমান কি, আই ইন্টু আলফা। ঠিক আছে, এখানে ছিল ভর, এখানে চলে আসছে জড়তার ভ্রামক। ওকে, আর এখানে ছিল ত্বরণ, এখানে চলে আসছে কৌণিক ত্বরণ। এটার আরেকটা সুন্দর প্রকাশ আছে, সেটা হচ্ছে টাও হচ্ছে আমাদের, আমি যদি ভেক্টরে বলি, টাও সমান হচ্ছে আর ক্রস এফ, অবস্থান ভেক্টর ইন্টু প্রযুক্ত বল। কারণ দিন শেষে তো আমরা ওই বল প্রয়োগ করেই টর্কটা ক্রিয়েট করি। তো সেক্ষেত্রে কতটুকু টর্ক হচ্ছে ডিপেন্ড করে আমার ব্যাসার্ধের উপর। বল তো প্রয়োগ করে ফেলছি, বল প্রয়োগ করার পরে ব্যাসার্ধ কত বেশি তার উপর ডিপেন্ড করে টর্কটা কত বেশি হবে সেটা। আমি যদি এটার স্কেলার ফর্মে আসি, মানে ভেক্টর ছাড়া ফর্মটা লিখতে চাই, মানে ভ্যালুটা জাস্ট, এটা হবে আর এফ সাইন থিটা। মানে থিটাটা কি, থিটাটা হচ্ছে বলের ক্রিয়ারেখার সাথে আমাদের অবস্থান ভেক্টরের কোণ। বলের ক্রিয়ারেখার সাথে আমাদের অবস্থান ভেক্টরের কোণ। খেয়াল করো, ধরো আমি একটা বস্তুকে বললাম, বস্তুটা যেহেতু ঘূর্ণন গতির ব্যাপার আসছে, তার মানে অবশ্যই আমার একটা অক্ষ থাকবে, ঘূর্ণন হবে যেহেতু। এই মনে করো আমাদের সেই অক্ষটা বা একটা পিন, যে পিন দিয়ে আমি একটা দণ্ডকে আটকিয়ে রাখছি। এখন এই দণ্ডের উপর আমি একটা বল প্রয়োগ করলাম লম্বভাবে। ওকে, এখন এই যে বলটা প্রয়োগ আমি করছি, দণ্ডের দৈর্ঘ্য মনে করো আর পরিমাণ, এটাকে আমরা আর বললাম। ওকে, তাহলে মেইন যে সূত্রটা সেটা হচ্ছে টর্ক ইজ ইকুয়াল টু বল ইন্টু যে কেন্দ্রকে কেন্দ্র করে বস্তুটা ঘুরছে, সেটাকে বলবো আমরা কেন্দ্র থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। ওকে, কেন্দ্র থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। কারণ খেয়াল করো, বস্তুটা সেটার জন্যই ঘুরবে। একটু এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা, কেন লম্ব দূরত্বটাই আমাদের লাগবে, এটা হচ্ছে কথা। কেন লম্ব দূরত্বটাই লাগবে, অন্য দূরত্ব হলে কি ছিল? খেয়াল করো, আমাদের একটা বস্তু বৃত্তাকারে ঘুরে কিসের জন্য মনে আছে? একটা বল তার উপর লম্বভাবে ক্রিয়া করতে। যদি বস্তুর বেগটা যদি এদিকে থাকে, তার উপর যদি লম্বভাবে কন্টিনিউয়াসলি একটা বল কাজ করে, কন্টিনিউয়াসলি যদি তার উপর একটা লম্ব বল কাজ করে, সেক্ষেত্রে সেই বস্তুটা বৃত্তাকারে ঘুরতে থাকে, সেই ক্ষেত্রে অনলি, আর কোনো সময় না। এইভাবে ছিল যখন, তখন তার উপর এইদিকে কাজ করছিল, যখন সে এইদিকে ছিল তখন তার উপর বলটা কাজ করছিল এই বরাবর, কেন্দ্র বরাবর একটা বল কাজ করে, অর্থাৎ লম্ব বরাবর কাজ করে। লম্ব দূরত্ব বুঝলাম, এটা ঘূর্ণন গতির জন্য লাগবে। ওকে, তো এখন লম্ব দূরত্ব যেহেতু নিতে হবে কেন্দ্র থেকে, এই ক্ষেত্রে তো দেখাই যাচ্ছে যে কেন্দ্র যদি ও হয় অথবা সেন্টার যদি ও হয়, সেক্ষেত্রে কেন্দ্র থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্বটা আসলে আমাদের ওই দণ্ডটার দৈর্ঘ্য। তাহলে প্রথম ক্ষেত্রে বলাই যায় যে আমাদের
আর টর্ক হচ্ছে বল যদি আমরা বলি এফ আর দূরত্বটা যদি বলি আর, তাহলে কোনো সমস্যা নেই, হয়ে যায় এফ ইন্টু আর হয়ে যায়। কিন্তু আমি যদি এরকমভাবে বল প্রয়োগ করি, আমি যদি বলটা প্রয়োগ করি এভাবে, সেক্ষেত্রে কিন্তু যদি এটাকে টানি সামনের দিকে, সেক্ষেত্রে কিন্তু বলের ক্রিয়ারেখার থেকে কেন্দ্রের লম্ব দূরত্ব আর সেম থাকে না, তাই তো? তখন আমাদের এই দূরত্বটা নিতে হয়, এইটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব। ওকে, এটা হচ্ছে আমাদের লম্ব। অথবা উল্টাভাবে চিন্তা করো, যেহেতু আমাদের লম্ব বলটা লাগবে, এই বলটারই এই দিক বরাবর যে উপাংশটা আছে সেটা আমাদের নিতে হবে। ওকে, এই বলটার এদিক বরাবর যে উপাংশটা আছে সেটা নিতে হবে। অর্থাৎ এখন যদি আমরা বলি যে বলটা হচ্ছে থিটা কোণে প্রয়োগ করছিলাম আমরা, তো সেক্ষেত্রে ফোর্সের লম্ব দিকে যে উপাংশ, আমাদের দণ্ডের সাথে বলের লম্ব দিকে যে উপাংশ, সেটা আমাদের নিতে হবে। বিকজ এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট একটা বস্তুকে ঘোরানোর জন্য, যে বলটা সবসময় লম্বভাবেই কাজ করতে হয়। তাহলে এফ সাইন থিটা লাগবে এখন আমাদের। তোমরা এখন লম্ব দূরত্ব ভুলে যাও। ওকে ওকে, তাহলে এখন আমরা কি লিখবো? আর ইন্টু এফ সাইন থিটা। তাহলে আমরা এখন সংজ্ঞাটা একটু চেঞ্জ করে ফেলি। এই সংজ্ঞাটা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি। বইয়ের সংজ্ঞাটা দিছি এইভাবে, এই জন্য আমরা এইভাবে লিখছি। যে বই লিখুক, এটা লেখা আছে এইভাবে যে বল ইন্টু কেন্দ্র থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। আমরা এই জিনিসটাকে এইভাবে না পড়ে আমরা কনসেপচুয়ালি যেভাবে আসছি, যে একটা বস্তু ঘূর্ণনশীল হতে হলে তার উপর যে বল কাজ করে সেটা হচ্ছে তার সাথে লম্বভাবে থাকে। তো ওই কনসেপ্ট থেকে যদি আমরা আসি, এই সংজ্ঞাটা আমাদের জন্য না। আমরা তখন কি লিখব? আমরা তখন লিখব ব্যাসার্ধ ব্যাসার্ধ ইন্টু বলের লম্ব উপাংশ। কার সাথে লম্ব হবে? ব্যাসার্ধের সাথে। ওকে, ব্যাসার্ধের সাথে বলের লম্ব উপাংশ। ব্যাসার্ধ বলতে কিন্তু এখানে ব্যাসার্ধ ভেক্টর বোঝাচ্ছি আমরা, যে এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এই পর্যন্ত তো বস্তুটা, তো এই হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর। তো ব্যাসার্ধ ভেক্টরের সাথে লম্ব দিকে বলের উপাংশ কোনটা? এফ সাইন থিটা। এই যে আমরা এখন এটা নিয়ে আসলাম আর এফ সাইন থিটা। তো আমরা কি পাচ্ছি? আর ক্রস এফ। তাহলে টাউ সমান আমরা কি পেলাম? আর ক্রস এফ। এটা হচ্ছে কৌণিক গতির জন্য একটা বস্তুকে ঘূর্ণনশীল করার যে কারণটা, সেই কারণটা হচ্ছে আমাদের টাউ, এবং টাউ সমান হচ্ছে আর ক্রস এফ অথবা আর এফ সাইন থিটা। বাই দ্য ওয়ে, এটা থিটা, এটাও কিন্তু থিটা, এটা ভুলবা না। বুঝতে পারছো আশা করি এটা। আচ্ছা, এতক্ষণ আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলছি সেগুলো তো আমরা বুঝলাম। এখন এই যে লম্বভাবে যে বলটা কাজ করে একটা ঘূর্ণন গতির ক্ষেত্রে, বস্তুর বেগের সাথে লম্বভাবে যে বলটা কাজ করে, সেটা তো আমরা দেখে আসছি যে সবসময় লম্বভাবেই কাজ করে সে। এখন এই বলটার একটা আলাদা নাম আছে। এই বলটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল। বিকজ দেখো, খেয়াল করে প্রত্যেকটা ক্ষেত্রেই এই আমি যদি বস্তুর বেগের দিকটা বলি এদিকে, লম্বভাবে যদি বলটা নেই, দেখো সবগুলা বলি কিন্তু আসলে আমি যদি এদিকে বেগ নেই, লম্বভাবে আসলে এদিকে আসবে। তাহলে সবগুলা বলি কিন্তু আসলে কেন্দ্র বরাবরই সেন্টার করতেছে, অথবা কেন্দ্র বরাবরই তারা অগ্রগামী। তাহলে এই বল সবগুলো যেহেতু কেন্দ্রমুখী, আমরা এই জন্য এটা বলের নাম দিচ্ছি কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স অথবা কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল। এখন কেন্দ্রমুখী বলের যে সূত্রটা, সেটাকে তো আমরা এফসি সমান, আচ্ছা আমি গতদিন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্কটাই করছো কেউ? সাফায়েত জামিল, হোমওয়ার্কটাই করা হয়েছে? কোনটা ভাইয়া? ওই যে একটা সিলিন্ডারের তার অক্ষে, জড়তার জন্য হ্যাঁ, এটা কি করছো প্রমাণটা? আমি পারি নাই ভাইয়া। পারো নাই না দেখো নাই? না, দেখছিলাম, চিন্তা করছিলাম, পরে মাথায় আইডিয়া আসে নাই, পরে আর করিনি, চিন্তাও করিনি। আচ্ছা সাফায়েত? ভাই ভুলে গেছিলাম, একটু পরে করতেছি। আচ্ছা করো, ঠিক আছে।
এফ সমান কি আসবে আমাদের? এফ সমান ছিল আমাদের এম ইন্টু ভি স্কোয়ার্ড ডিভাইডেড বাই আর। তাহলে ভিটা হচ্ছে আমাদের বেগ বা দ্রুতি, আর হচ্ছে ব্যাসার্ধ এবং এম হচ্ছে বস্তুটার ভর। এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। এখন এই সূত্রের প্রমাণ তো বইয়ে দেয়া আছে, সুন্দর মতো বইয়ের মধ্যে প্রমাণ দেয়া আছে। প্রমাণটা কিভাবে একটু প্রসিডিউরটা বলে দিই। এই যে একটা বস্তু মনে করি ইউনিফর্ম সার্কুলার মোশনে আছে, তার যে কোনো দুইটা পয়েন্টের মধ্যবর্তী বেগ নিয়ে এখানে আলোচনা করছে। মনে করো বললো যে বস্তুটা মনে করে এইভাবে ঘুরতেছে এন্টি ক্লকওয়াইজ, তো তার গতিপথের কোনো একটা অবস্থান মনে করে এ পয়েন্ট, তো এ অবস্থানে তার গতির ডিরেকশনটা হচ্ছে এদিকে, ওকে। এবং বি পয়েন্টে মনে করে বি পয়েন্টে সে আসছে, বি পয়েন্টে তার বেগের ডিরেকশন হচ্ছে মনে করে এইদিকে। এটা যদি বি হয়, এই ব্যাগকে আমরা বলবো ভি এ, আর ওইটাকে আমরা বলবো ভিবি। তো এই যে সে ভি এ থেকে ভিবিতে আসলো, তার তো অবশ্যই একটা কেন্দ্র আছে, কেন্দ্র তো ডেফিনেটলি আছে তার, তার একটা কেন্দ্রমুখী বলও আছে এইদিকে। এই যে বলটা, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এই যে বল, এটা হচ্ছে একটা কেন্দ্রমুখী বল। কেন্দ্রটা মনে করে বললাম আমি ও, ওকে। আমাদের তো এখানে কেন্দ্রমুখী বল বলি অথবা কেন্দ্রমুখী ত্বরণ বলি, ঘুরে ফিরে তো এমটার পার্থক্যটাই। যে কেন্দ্রমুখী ত্বরণ যদি বলি তাহলে এটাকে বলবো আমরা এসি, কেন্দ্রমুখী ত্বরণ এসি, ওকে। তাহলে ত্বরণটা আমরা কিভাবে বের করি? ত্বরণটা আমরা বের করি বেগের পরিবর্তনের হার দিয়ে। তাহলে মনে করো এই যে সে এ অবস্থান থেকে বি অবস্থানে গেল, এ অবস্থান থেকে সে যে বি অবস্থানে গেল, সেটাকেই তো আমরা পরিবর্তন ধরতে পারি। যে ভিবি এ থেকে যখন বিতে গেছে, তা আমরা বলবো ভিবি মাইনাস ভি এ। ভিবি মাইনাস ভি এ মানে কি? ভিবি মাইনাস ভি এ মানে হচ্ছে ভিবি ভেক্টর থেকে ভি এ ভেক্টরের বিপরীত ভেক্টর যোগ করা, মানে ভিবি এর সাথে ভি এর বিপরীত ভেক্টরটা যোগ করা, তাই তো? তো এটাকে ভেক্টর এদিকে দিই, এইভাবে আমরা কাজটা করবো। তাহলে ভিবি প্লাস মাইনাস ভিএ। আমি যদি এই জিনিসটাকে এখানে নিয়ে আসি, আমি যদি চিত্রের মধ্যে এটাকে দেখাতে চাই, তাহলে এই যে পরিবর্তনটা, বেগের পরিবর্তন, এটাকে যদি আমি আবার সময় দিয়ে ভাগ দিই, আমি যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ। ভিতরে কাহিনী আছে, জ্যামিতি আছে অনেক, সেটা তোমরা প্রমাণ দেখার সময় বুঝবা। তো ত্বরণ পাবো, ত্বরণের সাথে ভরটা গুণ দিয়ে দিলেই তুমি পেয়ে যাবে বলটা। তাহলে কেন্দ্রমুখী বল হচ্ছে F ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার্ড ডিভাইডেড বাই আর। প্রমাণটা দেখবা সবাই, আশা করি বুঝবা। ওকে ওকে ফাইন, এটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা কেন্দ্রমুখী বল নিয়ে কিছু ম্যাথ করব। কেন্দ্রমুখী বলের উপর বেস করে অনেক ভালো ভালো ম্যাথ আছে, সেটা আমরা করব। তার মধ্যে একটা ম্যাথ আছে এরকম, যে খুবই সুন্দর একটা প্রবলেম। এটা হচ্ছে কি জানি ছিল, রোলার কোস্টারের একটা ম্যাচ ছিল এরকম। এরকম একটা সিচুয়েশন ছিল যে আমার একটা এরকম ঢাল থাকবে, এইরকম ভাবে একটা মোচড় থাকবে। এই যে কাহিনী হচ্ছে এখান থেকে একটা ব্লককে আমরা ফেলে দিব। এই যে ব্লকটা, এই ব্লকটাকে আমরা ফেলে দিলাম মনে করো। প্রশ্ন হচ্ছে আমাদের এই যে মোচড়টা, এই মোচড়টার ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ যদি আর হয়, এবং এই যে ব্লকটার হাইট, ব্লকটা যে হাইট থেকে আমরা ছেড়ে দিছি, সেই হাইটটা যদি আমাদের এইচ হয়, এটা যদি আর হয় এবং এটা যদি এইচ হয়, তাহলে এইচ এবং আর এর রিলেশন কীরকম হলে আমাদের ব্লকটা কোনো মতে এই লুপটা কভার করবে? তোমরা এই জিনিসটার সাথে আশা করে পরিচিত আছো। একটা জিনিস যদি এইভাবে আসে, সে ডেফিনেটলি এখানে মোচড় খাবে, ঘুরে 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 আবার এদিকে চলে আসবে। তো এমনও তো সিচুয়েশন আসতে পারে যে এনাফ স্পিড সে পায় নাই, যার কারণে সে এইখানে আসার পরে সে পড়ে গেছে, অথবা এইখানে আসার পর সে ধাম করে পড়ে গেছে। এটাও তো হতে পারে যদি এনাফ সে এনার্জি সে না পায়। কোয়েশ্চেন হচ্ছে এইচ এবং আর এর রিলেশন কেমন হলে আমাদের ব্লকটা কোনো মতে ঘুরে এখানে চলে আসবে। এটা তোমাদের নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা আমি এখন করে দিব না। আমি এখন আরো অনেক ম্যাথ করাবো। ভাই হ্যাঁ, এটার যে ঢালু কতটুকু, এটা কোনো ফ্যাক্ট না? ভালো কতটুকু না, এটা ফ্যাক্ট না। এটা তোমার এইভাবে থাকলেও কিছু না, বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, কারণ দিন শেষে তোমার বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তর হবে, তাই তো? এখন হাইট যদি সেমই থাকে তাহলে তোমার ওই গতিশক্তি একরকম আসবে। তুমি যদি এখান থেকে এখানে আসো যে কথা, তুমি যদি এখান থেকে এখানে আসো সেম কথা, তোমার এইখানে থাকা বিভব শক্তিটা এখানে এসে সমান গতিশক্তিতে রূপান্তর হবে। বোঝা গেছে?
এখন আমরা কিছু ম্যাথ দেখব, ভালো ভালো কিছু ম্যাথ দেখব। For a while. ওকে, আমরা সামনে চলে যাই। মনে করো আমি একটা সুতার সাহায্যে একটা বস্তুকে বেঁধে উলম্বভাবে ঘোরাচ্ছি। উলম্বভাবে মানে কি? ভার্টিক্যালি ঘোরাচ্ছি। আচ্ছা, তো মনে করো ঘূর্ণনটা আমার এরকম। এইভাবে ঘোরাচ্ছি আমি তাকে। এই হচ্ছে আমাদের কেন্দ্র। এই মনে করো বস্তুটার টপ মোস্ট পজিশন, আর এই মনে করো বস্তুটার বটম মোস্ট পজিশন। সবচেয়ে নিচে এই অবস্থান আছে এবং সবচেয়ে উপরে এই অবস্থান আছে। এই অবস্থান আছে উপরে কোনো অবস্থান নাই, আর এই অবস্থান আছে নিচের কোনো অবস্থান নাই। ঠিক আছে, দুইটা এক্সট্রিম কেস নিয়ে আমরা কথা বললাম, মনে করো। ওকে, তো এখন একটু দাঁড়াও, আমার একটা বই রেখে আসি। ইসহাকের বই আমার কুলে বসে আছে। ওকে, এখন আমরা বিভিন্ন জায়গায় সুতার উপর টান বের করব। ঠিক আছে, বিভিন্ন জায়গায় সুতার উপর টান বের করব। মনে করো যখন সে এখানে ছিল, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা যে কেন্দ্রমুখী বলের যোগান আমরা সেগুলাই পাবো, সেই বলগুলো থেকেই পাবো যে বলগুলো কেন্দ্র বরাবর আছে। তো কেন্দ্র বরাবর আমরা যদি বল পেতে হয়, সেক্ষেত্রে কেন্দ্র বরাবর যে বলগুলো আছে সেগুলো যদি থাকতে হয়, তাহলে ব্যাপারটা এমন না যে সবগুলা বল 100%ই কেন্দ্র বরাবর থাকতে হবে। ওই বলগুলার যদি কেন্দ্র বরাবর উপাংশও থাকে, সেই উপাংশ থেকেই কেন্দ্রমুখী বলের উদ্ভব ঘটবে বা উৎপত্তি ঘটবে। ঠিক আছে, যদি দেখা যায় যে কেন্দ্র বরাবর কোনো বল নাই, তাহলে আমরা কেন্দ্রমুখী বল পাবো না। যদি দেখা যায় কেন্দ্র বরাবর 3-4টা বল আছে, তাহলে 3-4টা বলই কেন্দ্রমুখী বলের যোগান দেবে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, যখন একদম নিচের পজিশন, বস্তুটার তো ডেফিনেটলি একটা ভর আছে, হলুদ রঙের বস্তুটার অবশ্যই একটা ভর আছে। তো ভরটা মনে করো এম ভরের বস্তু। তো এই ক্ষেত্রে তার যে ওজনটা, সেটা কাজ করবে নিচের দিকে। ওজনটা কাজ করতেছে মনে করো mg, এবং এই পজিশনে তার যে ব্যাগটা, মনে করো সে ক্লকওয়াইজ ঘুরতেছে। ক্লকওয়াইজ যদি সে ঘুরে, তার গতির ডিরেকশনটা মনে করো এইদিকে স্পর্শক বরাবর থাকবে। এইখানে ব্যাগটা মনে করো v1। বেগের পরিবর্তন হবে, কিন্তু এটা কিন্তু ইউনিফর্ম সার্কুলার মোশন না, মাথায় রাখবা। ভার্টিক্যালি যখন আমি একটা বস্তুকে ঘোরাই, তখন তার ব্যাগটা আমি চাইলেও ইউনিফর্ম রাখতে পারি না, এটা চেঞ্জ হয়ে যায় সুতার টানের জন্য। ওকে, v1। আর যখন একদম টপমোস্ট পজিশনে আসছি, তখন তার ব্যাগের দিক হচ্ছে মনে করো এইদিকে। এই ব্যাগের মানটা আমরা বললাম v2। ওকে, সো ডেফিনেটলি সুতার টানও দুই জায়গায় আলাদা। এখানে সুতার টান নিচের অংশে সুতার টান একটা, সুতার টান মনে করো এখানে এইদিকে t1, আর এখানে সুতার টানটা হচ্ছে এইদিকে। ওকে, কারণ সুতার টান নিয়ে একটা কনফিউশন আছে অনেকের, সুতার টান আসলে কাজ করে কোন দিকে। সুতার টান আসলে সব দিকেই কাজ করে। তুমি কোন জায়গায় বসে আছো, তুমি কার কথা বলছো তার উপর ডিপেন্ড করে। যেমন ধরো এই হলুদ রঙের বস্তুটার উপর সুতার টান কাজ করতেছে ভিতরের দিকে, কারণ সুতা তাকে টানছে। আর এখানে যদি আমি একটা আঙ্গুল রাখি, আমার যদি এখানে একটা আঙ্গুল থাকে, আমার আঙ্গুলকে কিন্তু ঠিকই সুতাটা এইদিকে টানবে। ঠিক আছে, সো ডিপেন্ড করে তুমি কার কথা বলছো, তার উপর সুতার টান তার মতো করে কাজ করবে। সুতা সবসময় তোমাকে টানবে, এই হচ্ছে কথা। টান নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো, আলাদা ভিডিও দিব। টান নিয়ে এখন ডিটেলে না যাই। সো আপাতত মাথায় রাখো যে টান বলতে আমরা বুঝি যে একটা বস্তু, মানে যার সাপেক্ষে কথা বলতেছি তার হিসেবে। এই হলুদ রঙের বস্তুটার উপর সুতার টান কাজ করতেছে। টান কোন দিকে কাজ করে? টান মানে তো টান মানে তো ঠেলা না। সো সুতা তো তাকে টানবে এইদিকেই, আর এই ক্ষেত্রে সুতা তো তাকে এদিকেই টানবে। সো দুই ক্ষেত্রে দুইটা আলাদা টান। বুঝতে পারছো? টান সবসময় কেন্দ্র বরাবর থাকবে, এটা মাথায় রাখো আপাতত জাস্ট। বৃত্তাকার গতির ক্ষেত্রে, যেহেতু বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা যে বস্তুটাকে বৃত্তাকারে ঘোরাচ্ছি, তাকেই আমরা সাপেক্ষ ধরে চিন্তা ভাবনা করি, বা তাকেই আমরা মানে সেন্টারে ধরে নিয়ে তার প্রবলেমই সলভ করে থাকি। টান বলতে নর্মালি বোঝা যায় যে ওই বস্তুটার উপর সুতাটা কোন দিকে টানছে। তো সুতা তো তাকে এইদিকেই টানবে, তাই না? এই যদি কেন্দ্র হয়, সুতাটা তাকে কেন্দ্র বরাবরই টানবে, এই হচ্ছে কথা। ওকে, সো টি2 টি1 টান এখানে। এখন খেয়াল করো, প্রথম অবস্থা আমি যদি এটাকে বলি প্রথম অবস্থা, এবং আমি যদি এটাকে বলি দ্বিতীয় অবস্থা। টপ মোস্টকে বললাম দ্বিতীয়, এবং বটম মোস্টকে বললাম প্রথম। আচ্ছা, আমি যদি বটমের অবস্থায় যাই, তাহলে সেক্ষেত্রে কি হবে খেয়াল করো। সুতার টান কাজ করছে উপরের দিকে, ওজন কাজ করছে নিচের দিকে। তাইলে
আমি কি বলছিলাম যে কেন্দ্র বরাবর যতগুলা বল থাকে সবগুলা বলের লব্ধিই হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে এখানে সুতার টান এবং ওজন এই দুইটার লব্ধি হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে T1 মাইনাস mg হবে কেন্দ্রমুখী বল, না হয় mg মাইনাস T1 হবে কেন্দ্রমুখী বল। বলো কোনটা হবে? আমি কি T1 মাইনাস mg নিব নাকি mg মাইনাস T1 নিব? কোনটা সমান কেন্দ্রমুখী বল হবে? বলো আমি কোন ইকুয়েশন নেব, প্রথমটা নাকি দ্বিতীয়টা? T1 minus mg। কেন? দুইটাই। দুইটাই? না, যদি mg বড় হইতো তাহলে তো ছিঁড়ে যেত। mg যদি বড় হয় ছিঁড়ে যেত কিনা আমরা জানি না, কিন্তু mg যদি বড় হয়ে যায় তার তো কেন্দ্রমুখী বল তখন থাকবে ওজনের দিকে হয়ে যাবে না তখন কেন্দ্রমুখী বলটা। এটা কি কোনো রিয়েল কথা হলো? বস্তু বৃত্তাকার ঘুরতে হলে তো কেন্দ্রমুখী বল কোন দিকে থাকবে? কেন্দ্র বরাবর। তাইলে T1 আমাদের বড় হতেই হবে, নাহলে তো বৃত্তাকার গতি আমরা পাবো না। ওজন যদি বেশি হয়ে যায় তার মানে আমি এনাফ পুল দিতে পারছি না তাকে কেন্দ্রের দিকে, তাই তো? তাহলে ডেফিনেটলি আমাদের T1 বড় হওয়া লাগবে। তো এখানে দুইটাই হবে, এটা সত্য না। আবার mg মাইনাস T1 হবে, এটা তো প্রথম কথা ভুল, কারণ mg যদি বড় হয়ে যায় লব্ধিটা mg এর দিকে চলে আসবে, অর্থাৎ নিচের দিকে, কিন্তু কেন্দ্র তো থাকা লাগবে উপরের দিকে। তো সেক্ষেত্রে এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে T1 মাইনাস mg ইজ ইকুয়াল টু mv1 স্কোয়ার্ড বাই r। বটম মোস্ট পজিশনের জন্য বললাম আর কি, 1 নাম্বার পজিশনের জন্য। এখন আসো দ্বিতীয় পজিশন। তাহলে এখানে একটু সুন্দর করে লিখে ফেলি যে T1 সমান এখানে কি লেখা যায়? T1 সমান লেখা যায় mg প্লাস mv1 স্কোয়ার্ড ডিভাইডেড বাই r। ওকে, এটা হচ্ছে আমাদের বটম মোস্ট পজিশনের ইকুয়েশন। এটাকে আমরা বক্স করে রেখে দিলাম। এখন আমরা টপ মোস্ট পজিশনে যাই। টপ মোস্ট পজিশন, দ্বিতীয় পজিশন আর কি। ওকে, সেক্ষেত্রে দেখো টান যেদিকে বস্তুটার ওজনটাও একই দিকে, তাহলে এখন টান আর ওজন দুইটা একসাথেই আমার কেন্দ্রমুখী বলের যোগান দেবে। তাহলে এক্ষেত্রে ইজি T2 প্লাস mg ইজ ইকুয়াল টু mv2 স্কোয়ার্ড ডিভাইডেড বাই r। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি T2 ইজ ইকুয়াল টু mv2 স্কোয়ার্ড ডিভাইডেড বাই r মাইনাস mg। ওকে, তাহলে এখন আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম। দুইটা ইকুয়েশন তো আমাদের হাতে চলে আসলো। এখন দেখা যাচ্ছে দুইটা আলাদা টান পাচ্ছি, T1 একটা T2 একটা। এখন দুইটার মধ্যে পার্থক্য আমরা নির্ণয় করি যে টপ মোস্ট পজিশন এবং বটম মোস্ট পজিশনের মধ্যে টানের পার্থক্যটা কোন জায়গায়। ঠিক আছে, এটা হচ্ছে কথা। পার্থক্যটা বের করি। তাহলে T1 মাইনাস T2 ইজ ইকুয়াল টু, খেয়াল করবা কি আসে। T1 থেকে যদি আমি T2 বাদ দিই তাহলে mg থেকে মাইনাস mg বাদ দিলে মাইনাস mg তে প্লাস mg হয়ে যাবে, তো এটা হয়ে যাবে 2mg। ওকে, আর mv1 স্কোয়ার্ড বাই r mv2 স্কোয়ার্ড বাই r, এখান থেকে m বাই r কমন যাবে, m বাই r কমন যাবে, তাহলে থাকবে কি v1 স্কোয়ার্ড মাইনাস v2 স্কোয়ার্ড। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এখানে আরেকটা কাহিনী বাকি আছে আমাদের। এই পর্যন্ত আমরা আপাতত রাখলাম, তারপরে আমরা আরেকটা ইকুয়েশন নিয়ে কাজ করব। ওকে, তো আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি যদি এখানে কাজ করে, খেয়াল করবা এখানেও কিন্তু শক্তির সংরক্ষণশীলতা নীতি কাজ করবে। কেন কাজ করবে? আচ্ছা, তার আগে এটা বলো, শক্তির সংরক্ষণশীলতা নীতিটা জানো কিনা? নীতিটা কি ছিল বলো তো? শক্তির সংরক্ষণশীলতা নীতিটা কি ছিল? যদিও এটা কাজ ক্ষমতা শক্তিতে আমরা পড়বো, বাট আমি আশা করছি তোমরা এগুলো পারো। শক্তির সংরক্ষণশীলতা নীতি বা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র, এটাই বলো। যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। mg is equal to half mv square। mg is equal to half mv স্কয়ার। এটা তো দুইটা আলাদা পজিশনের টোটাল শক্তি হয়ে গেল। যদিও তুমি বলছো একটা স্পেশাল কেস বলছো, বাট নরমাল কেস হচ্ছে, জেনারেল কেস হচ্ছে যে কোনো একটা mgh প্লাস হাফ এমবি স্কয়ার সবসময় আর কি, এই দুইটার যোগফল সবসময় সমান থাকে। হ্যাঁ, সবসময় সেম থাকবে, তাই তো? সো একটা বস্তু যদি এক্সটার্নাল ফোর্স যদি তার উপর কোনো কাজ না করে, সেক্ষেত্রে তার কোনো একটা পজিশনে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল
অন্য একটা অবস্থানে তার বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সেম থাকবে। ওকে, তাহলে বটম মোস্ট পজিশনে তার বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল যা, টপ মোস্ট পজিশনেও তার বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল তাই হবে। তাহলে এখানে আমরা যেটা করব, আলাদা করে ফেলি এই অংশটাকে, বলবো যে যান্ত্রিক শক্তির ইংলিশ হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তাহলে আমরা বলবো এখানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিকে আমরা এমই দিয়ে লিখলাম। তো এখানে বলবো বটম মোস্ট পজিশন, আমি যদি বটম মোস্ট পজিশনকেই রেফারেন্স ধরে ফেলি, রেফারেন্স কিন্তু আমরা যে পয়েন্টকে ইচ্ছা ধরতে পারি, এটাতে কোনো সমস্যা নেই। ওকে, তো বটম মোস্ট পজিশনকে যদি আমি রেফারেন্স ধরে নিই, তাহলে একদম বটমে আমাদের হাইটটা কতটুকু 0, তাহলে এক্ষেত্রে হবে আমাদের mg ইন্টু 0, তাই তো? এটাকে 0 লিখে ফেললাম। তাহলে গতিশক্তি কত, হাফ এম v1 স্কোয়ার সমান টপ মোস্ট পজিশনে আসো। এখন টপ মোস্ট পজিশনটা খেয়াল করে, একদম বটম মোস্ট পজিশনের ঠিক স্ট্রেইট উপরের দিকে, অর্থাৎ কেন্দ্র বরাবর ঠিক অপর পয়েন্টে, অর্থাৎ এখানে হাইটটা কতটুকু, ব্যাসার্ধের ডাবল অর্থাৎ ব্যাস পরিমাণ। তাহলে এখানে আমরা লিখব mg ইন্টু টোয়াইস আর প্লাস গতিশক্তি কত, হাফ এম v2 স্কোয়ার্ড। আচ্ছা, তো এখানে কিছু কাটাকাটি মারামারি আছে, এগুলো আমরা ঠিক করে ফেলি এখানে। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা বুঝতেই পারছো কোন দুটোকে একসাথে করবো, হাফ এম v1 স্কোয়ার হাফ এম v2 স্কোয়ারকে আমরা একসাথে করে ফেলি। তাহলে আমরা এখানে পাচ্ছি হাফ এম v1 স্কোয়ার্ড মাইনাস v2 স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু 2mgr। এটাকে ভেঙে ফেললাম। তাহলে দেখো উভয় পক্ষ থেকে কিন্তু আমাদের এম কাটা যাচ্ছে। তাহলে আমি এখানে কি পাচ্ছি খেয়াল করো, আমি যদি এই 2টাকে এদিকে পাঠিয়ে দিই, এটা হয়ে যাবে 2gr 4gr। এদিকে পাচ্ছি আমরা v1 স্কোয়ার্ড মাইনাস v2 স্কোয়ার্ড সমান আমরা পাচ্ছি 4g ইন্টু আর। তো এটাকে আমরা সুন্দর মতো এখানে ব্যবহার করে ফেলতে পারি। এই যে v1 স্কোয়ার্ড মাইনাস v2 স্কোয়ারের জায়গায় আমরা 4gr বসায় দিই যদি, তাহলে খেয়াল করো একটা সুন্দর ইকুয়েশন চলে আসবে আমাদের কাছে। এটা হবে 2mg প্লাস m ডিভাইডেড বাই আর, আর v1 স্কোয়ার্ড মাইনাস v2 স্কোয়ারের জায়গায় 4g ইন্টু আর। তাহলে খেয়াল করো আর এবং আর কিন্তু কাটা যাচ্ছে। তাহলে খেয়াল করো এখানে 2mg আর এখানে 4mg। তাহলে কি পাচ্ছি আমরা, t1 মাইনাস t2 ইজ ইকুয়াল টু 6mg। এটাকে একটা ইকুয়েশন হিসেবে জমা রাখতে পারো। যখন আমি একটা বস্তুকে উলম্বভাবে ঘোরাবো, তখন তার বটম মোস্ট এবং টপ মোস্ট পজিশনের টানের পার্থক্য হচ্ছে 6mg, অর্থাৎ এই তো বুঝে গেছে আশা করি। t1 মাইনাস t2 সমান হচ্ছে আমাদের 6mg। ওকে, কাহিনী কাজ এখানে বাকি আছে আমাদের। t1 মাইনাস t2 সমান তো আমাদের 6mg আসলো। এখন দেখো আবার v1 স্কোয়ার্ড মাইনাস v2 স্কোয়ার্ড সমান আমাদের 4gr, তাই তো? আবার v1 স্কোয়ার্ড মাইনাস v2 স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু 4gr। তাহলে একটু আগে যে আমরা সূত্র করে লিখছিলাম ওগুলো নিয়ে কাজ করি একটু। এই যে t2 প্লাস mg সমান একটা ফর্মুলা আসছিল না, এই যে t2 প্লাস mg সমান m v2 স্কোয়ার্ড বাই আর, সেটা নিয়ে আমরা কাজ করি একটু এখন। খেয়াল করো একটু ছোট করে ফেলি এখন লেখা যায় t2 প্লাস mg ইজ ইকুয়াল টু m v2 স্কোয়ার্ড ডিভাইডেড বাই আর। ওকে, তাইলে t2 ইজ ইকুয়াল টু m v2 স্কোয়ার ডিভাইড বাই আর মাইনাস mg। এখন এমন একটা সিচুয়েশন আসলো মনে করো যেখানে আমাদের সর্বোচ্চ অবস্থানে টানটা শূন্য হয়ে গেল। এটা কিন্তু হতেই পারে, সর্বোচ্চ অবস্থানে টানটা শূন্য হয়ে গেল। সর্বোচ্চ অবস্থানে যদি আমার টানটা শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে বলবো t2 সমান 0। তো সেক্ষেত্রে আসবে আমাদের ইকুয়েশনটা m v2 স্কোয়ার ডিভাইড বাই আর মাইনাস mg ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লেখা যায় খেয়াল করো, আমি যদি দুইটাকে দুই পাশে নিয়ে যাই m কাটা যাবে। তাহলে আমাদের এখানে আসবে v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু rg। সেখান থেকে আমরা পাবো v2 ইজ ইকুয়াল টু রুট ওভার rg। ওকে, তাহলে খেয়াল করো যদি টান শূন্য হয়ে যায় সর্বোচ্চ অবস্থানে, তাহলে ওই জায়গায় ব্যাকটা কত হবে, ওই জায়গায় ব্যাকটা হবে রুট ওভার rg। অথবা উল্টা করে বলো, সর্বোচ্চ অবস্থানে তার ব্যাকটা যদি হয় রুট ওভার rg, তাহলে ওই জায়গায় তার টানটা শূন্য হয়ে যাবে। আমরা এইভাবেই বলবো যে সর্বোচ্চ অবস্থানে তার যদি বেগের মানটা হয় যে রুট ওভার rg, আর হচ্ছে এখানে ব্যাসার্ধ, জি তো অভিকর্ষজ ত্বরণ, তাহলে ওই জায়গায় তার উপর সুতার প্রযুক্ত টান শূন্য হয়ে যাবে, অর্থাৎ সে কোনো টান অনুভব করবে না, অর্থাৎ সে ওজনহীন অনুভব করবে। ওজনহীনতার টপিকটা তখন চলে আসে, সে তখন ওজনহীন অনুভব করবে। v2 সমান রুট ওভার rg। এবং আমরা তো এটাও জানি, সূত্র তো একটু আগে পড়লাম যে v1 স্কোয়ার্ড মাইনাস v2 স্কোয়ার্ড সমান 4rg।
তাহলে v1 সমান v2 সমান তো আমরা মাত্র প্রমাণ করলাম যে ওজনহীনতার ক্ষেত্রে বা টান শূন্যের ক্ষেত্রে √/rg, তাই তো? তাহলে v1 স্কোয়ার্ড মাইনাস v2 কে যদি আমরা স্কোয়ার করে ফেলি কি আসবে এখানে মাইনাস rg ইজ ইকুয়াল টু 4rg। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি v1 ইজ ইকুয়াল টু √/5rg। অর্থাৎ অর্থাৎ একদম বটম মোস্ট পজিশনে তার ব্যাগটা যদি হয় √/5rg, তাহলে ডেফিনেটলি সর্বোচ্চ অবস্থানে তার ব্যাগটা হবে √/rg, অর্থাৎ সেই ক্ষেত্রে তার ওজনহীনতা সে অনুভব করবে। তাহলে আমি যদি এখানে এই ব্যাগটা দিয়ে দিই, নিচে যদি এই ব্যাগ থাকে, তাহলে ডেফিনেটলি সর্বোচ্চ অবস্থানে এই ব্যাগটা আমরা পাবো। তো এই হচ্ছে কিছু সম্পর্ক, যে সম্পর্কগুলো আমাদের সামনে কাজে লাগবে। বিশেষ করে এইটা যে কত বেগে চললে একটা বস্তুকে কত বেগে ঘোরালে সর্বোচ্চ অবস্থানে সে ওজনহীন অনুভব করবে। তাহলে সর্বোচ্চ অবস্থানে যদি সে √/rg বেগে চলে, তাহলে সে ওজনহীন অনুভব করবে। শুধুমাত্র ওজনহীনতা যে আমি ঘোরালে হবে এরকম না। একটা প্লেন যদি পৃথিবীর খুব নিকট দিয়ে যায়, সেক্ষেত্রে সে যদি √/rg ভেলোসিটিতে যায়, সেক্ষেত্রে তার ভিতরে থাকা যাত্রীরাও ওজনহীন অনুভব করে। তো ওজনহীনতার ব্যাপারটা কিন্তু অনেকগুলো আসে, জাস্ট এটা না শুধুমাত্র আমি ঘোরাবো এরকম না, প্লেনকে তার আমি ঘোরাচ্ছি না, কিন্তু স্টিল প্লেন যদি পৃথিবীর খুবই নিকট দিয়ে যায়, অনেকটা কিন্তু তার গতিপথটা বৃত্তাকারের মতো, বৃত্তের একটা চাপের মতো হয়ে যায়। তো সেক্ষেত্রেও সে যদি √/rg বেগে যায়, আর বলতে কি হবে তখন পৃথিবীর ব্যাসার্ধটা, যেহেতু পৃথিবীর খুব নিকট দিয়ে যাচ্ছে, তাহলে পৃথিবীর ব্যাসার্ধটাই হবে তার বৃত্তাকার পথের ব্যাসার্ধ হিসেবে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ ইন্টু জি, এই বেগে যদি সে যায়, তাহলে ভিতরে থাকা যাত্রীরা ওজনহীন অনুভব করবে। ওজনহীনতা আলাদা টপিক, সেটা তো আমরা পড়বই, জাস্ট বলে রাখলাম। তাহলে এখানে আমরা বেশ কয়েকটা মানে সম্পর্ক পেয়ে গেলাম। t1 - t2 সমান 6 mg, v1 স্কোয়ার্ড মাইনাস v2 স্কোয়ার্ড সমান 4gr, v2 সমান √/rg, v2 সমান √/rg এবং v1 সমান √/5rg। এইগুলো কিন্তু স্পেসিফিক কেসের ক্ষেত্রে সত্য। এটা তখনই সত্য যখন টানটা শূন্য হয়। তখন টান যদি সর্বোচ্চ অবস্থানে শূন্য হতে হয়, সেক্ষেত্রে আমার ব্যাগটা এটা হওয়া লাগবে, আর সেক্ষেত্রে আমাদের বটম মোস্ট পজিশনের ব্যাগটা এটা হয়। কিন্তু এগুলা সকল ক্ষেত্রে সত্য, ঠিক আছে? এইগুলো সকল ক্ষেত্রে সত্য। আচ্ছা, এবং এই যে কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা তোমাদের শুধুমাত্র যে এখানে এমন না, আমরা যখন মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে যাবো, এরপরের চ্যাপ্টারে তো আমাদের মহাকর্ষ বিকর্ষ, তখন পৃথিবীর আহ্নিক গতির জন্য যে জি এর মানের পরিবর্তন, সেক্ষেত্রেও যে কেন্দ্রমুখী বলটা কাজ করে, সেটাও কিন্তু আমরা ওই উপাংশটা কিভাবে নেই, কেন্দ্রমুখী বলটা কাজ করে ওজন থেকেই কিন্তু সে ওই উপাংশটা নেয়, ওজনের উপাংশটাই কেন্দ্রমুখী বল হিসেবে চলে আসে, ঠিক আছে? তো সেগুলো নিয়ে তো আমরা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে ডিটেইলে আলোচনা করব। মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে আমরা ভর কেন্দ্র এইসব নিয়ে আলোচনা করব, ওগুলো মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের জন্য থাকবে। ওকে, এই চ্যাপ্টারে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেই টপিকের নাম হচ্ছে ব্যাংকিং, যেটাও কেন্দ্রমুখী বলের একটা এক্সাম্পল। বুঝলাম না এখানে লাইট ব্লু পেন থাকতেই হবে কেন? এটার জন্য আমি হলুদ কালিটা বের করতে পারতেছি না, খুবই প্যাথেটিক এটা। যাই হোক, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, ব্যাংকিং। সো মনে করো একটা সাইকেল, তোমরা বাস্তবে এটা সবাই দেখছো, যে যখন একজন মানুষ সাইকেল চালায়, সে যখন সাইকেল টার্ন করা মানে সে যখন ডানে যায় বা বামে যায়, অটোমেটিক্যালি সে কিন্তু বাঁকা হয়ে যায়। এটা এমন কেউ নাই যে দেখো নাই। আর যদি না দেখে থাকো, তাহলে রেসিং যে গেমগুলো আছে, স্পোর্টসগুলো আছে, ওগুলোতে দেখছোই যে বাইক যখন টার্ন করে তখন তো সে একদম ঘুমিয়ে যায়, বাঁকা হইতে হইতে একদম মানে 30 ডিগ্রি না, সে মনে হয় একদম 15 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায়, এরকম সে কাত হয়, পুরা ঘুমায় যায় মাটির সাথে। তো এই যে সে বাঁকা হতে হয়, এটা কিন্তু সে শখ করে হয় না, বা মানে স্টাইল করার জন্য হয় না, এটা তার হতে হয় বাঁকা এরকম, ঠিক আছে? তো যে বাঁকা হতে হয়, এই বাঁকা যে হতে হয় সেই জিনিসটার নাম হচ্ছে ব্যাংকিং। যে তাকে একটা নির্দিষ্ট, সে যখন টার্ন নেয়, সে একটা বৃত্তাকার পথের অংশ হয়ে যায়। আর যখনই কেউ একজন বৃত্তাকার পথের অংশ হয়ে যেতে চায়, তখন তার একটা কেন্দ্রমুখী বলের দরকার পড়ে, এবং এই কেন্দ্রমুখী বলের যোগান সে কখনোই দিতে পারবে না যদি সে সোজা থাকে। ধরো একটা সাইকেল যদি এইভাবে থাকে, আমি ফ্রন্ট ভিউ দেখাচ্ছি, কিন্তু ফ্রন্ট ভিউ মানে তুমি সাইকেল থেকে সামনে থেকে দেখছো এইভাবে, একজন এটা সাইকেল মনে করো, সাইকেলের চাকা এটা, ঠিক আছে?
এই মনে করো সাইকেল আরোহী যে চশমা পরে আছে, আমি তাকে সাইকেলের চেয়ে মনে হয় বড় করে ফেলছি বেশি, যাই হোক সমস্যা নেই। সে মনে করো সাইকেল চালাচ্ছে এইভাবে, এটা বাচ্চাদের সাইকেল হয়ে গেছে, সমস্যা নেই। এই যে সাইকেলের পেডাল সে মারতেছে, সে যদি টার্ন নেয় অর্থাৎ সে যদি সামনে এসে এইভাবে বাঁকা হতে হয়, সেক্ষেত্রে সে যদি সোজা থাকে, তাহলে সে যদি বাঁকা হয়ে যায় এবং সোজা থাকে, কেন্দ্রমুখী বলার যোগান দেওয়ার মতো কিন্তু তার কাছে কোনো অ্যাভেলেবল ফোর্স নাই। সে কিভাবে কেন্দ্রমুখী বলার যোগান দেবে? সে কেন্দ্রমুখী বলার যোগান দেওয়ার একমাত্র উপায় হচ্ছে সে নিজে বাঁকা হয়ে যাবে, সো দ্যাট তার ওজন থেকেই কেন্দ্রমুখী বলের যেদিকে দরকার সেদিকে সে একটা উপাংশ দিতে পারবে, অর্থাৎ কেন্দ্রের দিকে সে একটা উপাংশ দিতে পারবে। তো সে যদি বাঁকা হয়ে যায় এই অবস্থান থেকে, সে যদি এই অবস্থায় চলে যায়, সে যদি এইভাবে বাঁকা হয়ে যায়, এই যে এইভাবে যদি সে বাঁকা হয়ে যায়, তখন কিন্তু তার ওজনটা আর 100% মানে থাকবে না একদিকে, তার ওজনের একটা উপাংশ আমরা বের করে ফেলতে পারবো। ওকে, এইভাবে সে যদি এইভাবে থাকে, সে কিন্তু প্রতিক্রিয়াটা পাবে এইভাবে। ওকে, তলের সাথে যে সে বাঁকা হয়ে আছে, বাঁকা হওয়ার জন্য সে প্রতিক্রিয়া পাবে এইভাবে। তো এটার জন্য একটা উপাংশ থাকবে এইভাবে, একটা উপাংশ থাকবে এইভাবে। এই উপাংশটা, এই যে এই দিকের যে উপাংশটা, এই উপাংশটাই তাকে কেন্দ্রমুখী বলার যোগান দিবে। তো এইখানে এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, যে এই উপাংশটা নিয়ে কাজ করা। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে এই যে সে বাঁকা হয়েছে, সে মনে করো উলম্বের সাথে থিটা কোণে বাঁকা হয়েছে। ওকে, উলম্বের সাথে সে যদি থিটা কোণে বাঁকা হয়, সেক্ষেত্রে আমাদের এখানে যে সূত্রটা আসে tan of theta is equal to v squared divided by rg। ঠিক আছে, তো থিটাটা কি? থিটাটা হচ্ছে অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ না, মাথায় রাখবা, এটা হচ্ছে উলম্বের সাথে উৎপন্ন কোণ। এই জিনিসটা পরীক্ষার হলে ভুল করবে না, অনেকে এই জিনিসটা পরীক্ষায় ভুল করে দিয়ে আসে, যে থিটাকে নর্মালি পরীক্ষার সময় এটা করতেই পারে যে তোমাকে সাইকেলের কোণটা অনুভূমিকের সাথে বললো, তবে মাথায় রাখা লাগবে তুমি যে সূত্রটা পড়ছো সেই সূত্রটা কিন্তু উলম্বের সাথে ছিল। ঠিক আছে, উলম্বের সাথে কোণটা ছিল, তাহলে থিটাটা অবশ্যই মাথায় রাখবা, উলম্বের সাথে কোণ। tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি। আর হচ্ছে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং জি হচ্ছে অনুভূমিক পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। এটা হচ্ছে ব্যাংকিং এর সূত্র। তো কত কোণে বাঁকাতে হতে হবে সেটা ডিপেন্ড করে তুমি কত বেগে যাচ্ছ। তুমি যত বেশি বেগে যাবা তত বেশি তোমার বাঁকা হওয়া লাগবে। খেয়াল করো, থিটার মান যত বাড়তে থাকবে সে কিন্তু তত কাত হচ্ছে, কারণ কোণটা কিন্তু অনুভূমিকের সাথে না, উলম্বের সাথে, মাথায় রাখবে। ভি যত বাড়বে, ভি এর বর্গের সমানুপাতে কিন্তু tan থিটাও বাড়বে। আর tan থিটা বাড়া মানে কি? থিটা বাড়া। সো ভি যত বাড়াবা তার তত বেশি থিটা লাগবে, অর্থাৎ সে তত বেশি কাত হতে থাকবে, আস্তে আস্তে তত বেশি কাত হতে থাকবে সে। যেটা আমরা স্পোর্টস বাইকের গেম যখন দেখি তখন এটা দেখতে পারি যে একদম অনেক বেশি কাত হয়ে যায় সে। এটা গেল বাইকের ক্ষেত্রে অথবা সাইকেলের ক্ষেত্রে অথবা রাস্তার মধ্যে দৌড়ানো মানুষের ক্ষেত্রে, তারা নিজেরা বাঁকা হয়ে যেতে পারে তাই। কিন্তু যদি এমনটা হয় যে একটা গাড়ি, 4 চাকার একটা গাড়ি, তো সে তো আসলে বাঁকা হতে পারবে না। সে যদি টার্ন নিতে হয়, কি হতে হয়? সে টার্ন নিলে কিছু ব্যাংকিং সে পেয়ে যায় রাস্তার ঘর্ষণ থেকে, কিন্তু ওটা যদি এনাফ না হয়, রাস্তাকেও কিন্তু বাঁকা হয়ে যেতে হয়, রাস্তাকেও কিন্তু বাঁকা হয়ে যেতে হয় যাতে সে এনাফ স্পিডে চলতে পারে। এই জন্য দেখবা টার্নের সামনে লেখা থাকে সর্বোচ্চ এত, দেখছো যে সর্বোচ্চ 40 কিলোমিটার/আওয়ার, সামনে টার্ন আছে, এসব কিন্তু বলে দেয়। এসব বলে দেওয়ার কারণ হচ্ছে টার্ন যদি অনেক কম থাকে আর তোমার যদি ধরো টার্নটা অনেক বেশি, অনেক বেশি টার্ন, ঠিক, টার্নটা মানে অনেক বড় অ্যাঙ্গেলে আছে টার্নটা, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাঙ্গেলটা অনেক বেশি লাগবে। তুমি যত বেশি বেগে যাবা, খেয়াল করবা tan থিটা, খেয়াল করবা tan থিটা সমান ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি। তাহলে দেখো টার্ন যত বেশি, টার্ন যত বেশি তোমার থিটাটা তত কম। ঠিক আছে, আর এদিকে ভেলোসিটি যত বেশি তোমার থিটাটা তত বেশি হওয়া লাগবে। তাহলে অবশ্যই তুমি দুইটাকে ব্যালেন্স করে চলা লাগবে যাতে তোমার স্পিডটা খুব বেশি একটা না বাড়ানো লাগে। ঠিক আছে, আশা করি এই অংশটা বুঝতে পারছো। আর টার্ন যত কম থিটাটা তোমার তত বেশি, এবং সেটা কিন্তু বেগের দ্বারা ডিফাইন হবে। বেগ তুমি তখন যদি কমায় দাও তাহলে তোমার এটা কম হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন চিন্তা করো, হিসাবটা হচ্ছে এখন যদি রাস্তার মধ্যে, রাস্তাকে যদি আমি বাঁকা করে রাখি তাহলে কিন্তু আমাদের গাড়িকে নিজে থেকে বাঁকা হতে হচ্ছে না, গাড়ি অটোমেটিক্যালি বাঁকা হয়ে যাচ্ছে কারণ রাস্তা বাঁকা। তো সেক্ষেত্রে আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের গাড়ি, মাথায় রাখবা এটা কিন্তু গাড়ির ফ্রন্ট ভিউ।
আমরা সামনে থেকে গাড়িটা দেখছি, এই যে এটা হচ্ছে মনে করো ড্রাইভার বসে আছে এখানে, এটা হচ্ছে গাড়ির সামনের চাকা। সামনের চাকা যদি এভাবে দেখা যাওয়ার কথা না, বাট আমি দেখাই দিলাম, গাড়ির চাকার নিচের অংশটা দেখা যাওয়ার কথা। ওকে, তো এইখানে রাস্তার হাইট মনে করো, মানে এক কোণা থেকে আরেক কোণার হাইট মনে করো এইচ, আর রাস্তার প্রশস্ততা হচ্ছে মনে করো এক্স। তাহলে রাস্তাটা কতটুকু উঁচু? এই দেখো, রাস্তার এই পাশটা কিন্তু একদম জিরো হাইট, আর ওই পাশটা কিন্তু এইচ হাইট আছে, অর্থাৎ রাস্তা একটা অংশ ঢালু, একটা অংশ উঁচা। তো এই যে ইনক্লাইন্ড একটা রাস্তা, ইনক্লাইন্ড একটা রোড, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বের করবো খেয়াল করবা। এক্ষেত্রে আমাদের গাড়িটা ব্যাংকিং কিভাবে হচ্ছে? ব্যাংকিং বলতে আমরা কার সাথে কোণ বলি? ব্যাংকিং বলতে কিন্তু আমরা উলম্বের সাথে কোণটা বলে থাকি। তো এখন দেখা লাগবে এই কোণটা উলম্বের সাথে হচ্ছে কিনা। দেখাই তো যাচ্ছে যে এখানে থিটাটা কার সাথে কোণ? থিটাটা হচ্ছে এখানে আমার অনুভূমিকের সাথে কোণ। তাহলে আমাদের দেখা লাগবে যে গাড়িটার কোণ আসলে উলম্বের সাথে কতটুকু হয়। খেয়াল করো, আমি যদি এই টানি একটা রেখা এইভাবে, আমার দেখা লাগবে গাড়িটা এইটার সাথে এই কোণটা গাড়িটার থিটা কিনা। গাড়ি তো আছে আসলে এইভাবে, তাই না? গাড়ি তো আছে আসলে এইভাবে, এই কোণটা থিটা কিনা সেটা আমাদের চেক করতে হবে। এই কোণটা যদি থিটা হয় তার মানে বলতে পারি গাড়িটা থিটা কোণে বাঁকা হয়েছে। ওকে, তাহলে তুমি হিসাব নিকাশ করে দেখো, এটা যদি থিটা হয় এটা কত আসবে? এটা আসবে 90 মাইনাস থিটা, আবার 90 মাইনাস থিটা, এটা হচ্ছে আরেকটা 90। আমি কালারটা চেঞ্জ করে দাঁড়াও, এটা হচ্ছে একটা 90, তাই তো? সো ওভারঅল আমি এখানে কি পাচ্ছি? 90 প্লাস 90 মাইনাস থিটা, এখানে পাচ্ছি 180 মাইনাস থিটা। ওকে, আবার এই পুরাটা কিন্তু 180 ডিগ্রি। খেয়াল করো, এই যে রেখাটা, এই পুরাটা কিন্তু 180 ডিগ্রি, সবুজটা। তাহলে 180 থেকে যদি আমি 180 মাইনাস থিটা বাদ দিই, 180 থেকে যদি আমি 180 মাইনাস থিটা বাদ দিই, আমি কিন্তু দিন শেষে থিটাই পাচ্ছি, অর্থাৎ আমাদের গাড়িটা থিটা কোণেই বাঁকা হয়ে আছে। তাহলে আমার যদি একটা গাড়ি থিটা কোণে আনত একটা তল দিয়ে যায়, সেক্ষেত্রে অবভিয়াসলি তুমি বলতেই পারো যে আমাদের গাড়িটা উলম্বের সাথে থিটা কোণে আছে। তাহলে তার ক্ষেত্রে তুমি এক্স্যাক্টলি সেম সূত্র খাটাতে পারবা যেটা তোমরা সাইকেলের ক্ষেত্রে বা বাইকের ক্ষেত্রে খাটাইছিলা। ওকে, তার ক্ষেত্রে সূত্রটা কি হবে? টেন থিটা সমান টেন থিটা ইজ ইকুয়াল টু তখন হবে ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি। অনেকে কনফিউশন লাগতে পারে, এই জন্য এই কথাটা ক্লিয়ার করলাম, কারণ অনেকে ভাবতে পারে আমি তো সূত্র শিখলাম থিটা উলম্বের সাথে কোণ ধরে, কিন্তু রাস্তা তো অনুভূমিকের সাথে থিটা কোণে আছে, রাস্তাটা তো তাহলে তো গাড়িটা উলম্বের সাথে থিটা কোণে না, তাই তো? এই কনফিউশন যদি না থাকে সেজন্য বললাম, রাস্তা যদি অনুভূমিকের সাথে থিটা কোণে থাকে তাহলে ডেফিনেটলি আমাদের গাড়িটাও উলম্বের সাথে থিটা কোণে আছে। এই যে মাত্র আমরা এটা প্রমাণ করলাম। সেই হচ্ছে আমাদের কিসের সূত্র? এটা হচ্ছে আমাদের ব্যাংকিং এর সূত্র, টেন থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, খেয়াল করবা। রাস্তার যে হাইট, এই যে হাইট এইচ এবং এই যে প্রশস্ততা এক্স, এগুলার কি কোনো কাজ নেই? এগুলোর কাজ আছে। নর্মালি যে রোডগুলা দেখে থাকো, সেগুলো কিন্তু এতটা ঢালু না যে তোমার চোখে পড়ে। এগুলা ঢালু যে চোখে পড়ে কিভাবে? যখন বৃষ্টি হয় তখন দেখবা পানি রোডের দুই সাইড দিয়ে ড্রেনে চলে যায় এইভাবে। এগুলা বাট এতটা ঢালু না যে চোখে পড়ে, এরকম ঢালু না। তার মানে কি? থিটাটা খুবই সামান্য। ওকে, তাহলে আমি যদি বলি এইচ ডিভাইডেড বাই এক্স, হিসাব মতো কিন্তু এখানে এইচ ডিভাইডেড বাই এক্স আমার সাইন থিটা হওয়ার কথা, কিন্তু যেহেতু থিটা খুবই ক্ষুদ্র, যেহেতু আমরা বলছি এইচ খুবই ছোট, থিটা খুবই ক্ষুদ্র হবে। ওকে, তো সেক্ষেত্রে সাইন থিটা সমান আমরা থিটা বলে ফেলতে পারি, এবং সেই উসিলায় আমরা থিটা সমান কি বলতে ফেলতে পারি? টেন থিটা বলে ফেলতে পারি। ওকে, তাহলে সবকিছু একসাথে মিলে গেল। আমরা এটাই বলতে পারি যে এইচ বাই এক্স ইজ অলসো ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। যেহেতু টেন থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি, সেজন্য এইচ বাই এক্স সমান ভি স্কোয়ার বাই আর জি বলা যায়। এটা খুবই কাজের একটা সূত্র। কথা কি বোঝা গেছে? আমার কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকুক। আমাদের নেক্সট ক্লাস হবে এই চ্যাপ্টারের উপর লাস্ট ক্লাস। এই চ্যাপ্টারের উপর লাস্ট ক্লাস হবে আজকে কি বার? রোববার। বৃহস্পতিবার আমাদের এই চ্যাপ্টারের উপর লাস্ট ক্লাস। তোমরা নেক্সট ক্লাসে আমরা ওজনহীনতা পড়বো এবং প্রবলেম সলভ করবো। কিছু কিছু প্রবলেম আমি রেডি রাখবো, সেগুলো আমরা সলভ করবো নেক্সট ক্লাসে। মঙ্গলবার কি বন্ধ ভাইয়া? কেন বন্ধ থাকবে কেন? আজকে রোববার, আমি বলছি মঙ্গলবারে ক্লাস নেব। না, বৃহস্পতিবার বলছিলেন তো, তাই। আচ্ছা, ঠিক আছে। ও, বৃহস্পতিবার বলছি? আচ্ছা না, মঙ্গলবার ক্লাস হবে। আর যদি ক্যান্সেল হয় এটা জানতে পারবা, সমস্যা নেই, মঙ্গলবারে ইনশাল্লাহ ক্লাস হবে। আর এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস হবে মঙ্গলবারে। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।